কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অনার্স চতুর্থ বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি যুক্তরাষ্ট্রের ইতিহাস এর একটি গুরুত্বপূর্ণ টপিকস স্পেন আমেরিকার যুদ্ধ। তো উপস্থাপনায় আছি আমি সোহেল রানা, প্রভাষক ইতিহাস, কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করতে যাচ্ছি এবং যেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তা হচ্ছে স্পেন আমেরিকা যুদ্ধ সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে, স্পেন আমেরিকার যুদ্ধের কারণ সম্পর্কে জানবে এবং স্পেন আমেরিকা যুদ্ধের প্রভাব সম্পর্কে জানতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক আজকের মূল টপিকস স্পেন আমেরিকা যুদ্ধ। আজকে আমরা যে আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখি সেই আমেরিকা কিন্তু সবসময় আজকের মতো আগ্রাসী আধিপত্যকামী ছিল না। একটা সময় ছিল যখন আমেরিকাকে বিবেচনা করা হতো বিশ্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন নিরীহ একটি দেশ হিসেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিন্তু তোমরা জানো যে 19 শতকের শেষ দিকে একটি যুদ্ধের পর থেকে আমেরিকার পররাষ্ট্রনীতির ধরন পাল্টে যায়। কিভাবে একটি নিরীহ একটা দেশ থেকে আমেরিকা হয়ে ওঠে আধিপত্যকামী সাম্রাজ্যবাদী দেশ, আজকে আমরা সেই বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটি প্রতীকী ছবি দেখতে পাচ্ছ, স্পেন আমেরিকা যুদ্ধ। তোমরা বুঝতেই পারছো যে যুদ্ধের যে ভয়াবহতা সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, 1898 সালে সংঘটিত হয় যুদ্ধের পর থেকে আমেরিকা ল্যাটিন আমেরিকায় নিজেদের আধিপত্য বিস্তারের পাশাপাশি বিশ্ব রাজনীতির মঞ্চে নিজেদের সগর্ব উপস্থিতি জানান দেয়। 1898 সালে স্পেন ও আমেরিকার মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় তা আমেরিকান সাম্রাজ্যবাদের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। গৃহযুদ্ধের ধকল কাটিয়ে ওঠার পর ক্রমবর্ধমান অর্থনীতির জন্য আমেরিকার বাইরের দেশের দিকে নজর দেওয়া তখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছিল। অনেক বিশেষজ্ঞের মতে আমেরিকান সাম্রাজ্যবাদের সূচনা হয় স্প্যানিশ আমেরিকান যুদ্ধের মাধ্যমে। এক সময়ের পরাক্রমশালী উপনিবেশবাদী স্পেনের গৌরব মাটিতে লুটিয়ে দিয়ে বিশ্ব রাজনীতিতে নিজেদের আবির্ভাবের বার্তা দেয় আমেরিকা। 19 শতক ছিল স্পেনের উপনিবেশবাদী শাসনের জন্য চরম হতাশাজনক একটি অধ্যায়। ওই শতকের শুরুর দিকে নেপোলিয়ন যখন পুরো ইউরোপ জয়ের বাসনা নিয়ে স্পেনে আক্রমণ করেন, লণ্ডভণ্ড হয়ে যায় প্রবল পরাক্রমশালী দেশটি। ধসে পড়ে দেশটির আর্থসামাজিক ব্যবস্থা। একের পর এক উপনিবেশ হারিয়ে স্পেন তখন ল্যাটিন আমেরিকায় তার উপনিবেশবাদী শাসনের শেষ দিনগুলো পার করছিল। অপরদিকে আমেরিকা তখন উদীয়মান শক্তি। গৃহযুদ্ধের পর শিল্পায়নের ধাক্কায় আমেরিকার উৎপাদিত শিল্পপণ্যের পরিমাণ তখন হু হু করে বাড়ছিল, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় উৎপাদিত পণ্যের বাজার খোঁজা নিয়ে। শিল্পায়নের প্রাথমিক শর্ত হিসেবে কৃষিক্ষেত্রে বিপ্লব হয়। কৃষিতে পূর্বের তুলনায় বহুগুণে উৎপাদন বাড়ে, কিন্তু বিপুল কৃষি উৎপাদনের ফলে শিল্পপণ্যের যে পরিমাণ বাড়লেও ক্রেতা সংকট দেখা দেয়। দেখা যাচ্ছিল শিল্পপণ্য প্রচুর উৎপাদিত হলেও আমেরিকার সেগুলো কেনার মতো কোনো লোক পাওয়া যাচ্ছিল না, ফলে অর্থনীতিতে মন্দা নেমে আসে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ব্যবসায়ীরা সরকারকে বাইরের বিশ্বের দিকে নজর দেওয়ার জন্য চাপ দিতে থাকে। আর 1898 সালে স্টেট ডিপার্টমেন্টের দেওয়া এক স্মারকলিপিতে ঘোষণা করা হয়েছিল, আমরা এখন আর আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতাকে উপেক্ষা করতে পারি না, যেহেতু আমরা নিজেরাই ব্যবসার জন্য বিশ্বব্যাপী লড়াইয়ের সামর্থ্য অর্জন করে ফেলেছি। তো গৃহযুদ্ধের পর আমেরিকা তার নৌশক্তির সক্ষমতা বাড়ানোর উপর জোর দেয়। গৃহযুদ্ধের সময় যেখানে আমেরিকার নৌবাহিনীর সক্ষমতা পুরো পৃথিবীতে 12তম অবস্থানে ছিল, সেখানে 19 শতকের শেষের দিকে শীর্ষ 5-এর মধ্যে চলে আসে। আর এর তৎকালীন উপনিবেশবাদী দেশগুলোর সাথে টেক্কা দিতে হলে নৌশক্তিতে ভালো অবস্থান নিশ্চিত করা আমেরিকার জন্য অত্যাবশ্যক ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো যে কোন পরিস্থিতিতে স্পেন আমেরিকার যুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে। তাই আমেরিকা অনুধাবন করল নৌশক্তির কার্যকর উন্নতি ছাড়া তার প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে ডিঙিয়ে বাইরের বিশ্বের দিকে নজর দেওয়া বৃথা প্রচেষ্টা ছাড়ার কিছু নয়। সেই অনুসারে গৃহযুদ্ধের পর খুব দ্রুত গতিতে আমেরিকা তখন তার নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে থাকে। আর তোমরা জানো যে সুপ্রিমেসি অব দ্য সি ইজ দ্য মেইন কনসার্ন অফ ওয়ার। সুতরাং সুপ্রিমেসি
সমুদ্রে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে গেলে নৌবাহিনীর দিকে, নৌশক্তির দিকে ধাবিত হতেই হবে। ওদিকে 1895 সালে তৎকালীন উপনিবেশ কিউবায় প্রবল জাতীয়তাবাদী আন্দোলনের মুখোমুখি হয় স্পেন। এই আন্দোলন থামানোর জন্য স্পেন শরণাপন্ন হয় ক্যাপ্টেন জেন ভ্যালেরিয়ানো ওয়েলারের কাছে। ক্যাপ্টেন ওয়েলার আন্দোলন দমনের জন্য অত্যন্ত কঠোরপন্থা অবলম্বন করেন আর আন্দোলনরত বিপ্লবী কিউবানদের শত্রু হিসেবে চিহ্নিত করে ধরে ধরে বন্দি শিবিরে পাঠান। তোমরা বুঝতেই পারছো যে কিউবানদের মনে স্পেনের বিরুদ্ধে যে জন অসন্তোষ সেটা বৃদ্ধি পাচ্ছে। আর এই বন্দি শিবিরগুলোতে বন্দীদের চরম নোংরা পরিবেশে রাখা হয়, ফলে সহজেই বিভিন্ন রোগে তারা আক্রান্ত হতে থাকেন। কিন্তু স্প্যানিশ কর্তৃপক্ষ বন্দীদের পর্যাপ্ত চিকিৎসা কিংবা ঔষধপত্রের ব্যবস্থা করেনি। বেশিরভাগ বন্দী রোগ শোকে ভুগে মারা যায়। আর আমেরিকান মিডিয়া স্প্যানিশদের এই অমানবিকতার সুযোগ গ্রহণ করে। নিউ ইয়র্ক জার্নাল কিংবা নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের মতো খ্যাতনামা মার্কিন সংবাদ মাধ্যমগুলো তাদের কাটতি বাড়ানোর তাগিদে সত্য মিথ্যার মিশেলে স্পেনের এরকম কঠোরভাবে বিপ্লব দমনের কে জনগণের সামনে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। স্পেনকে চরম আধিপত্যকামী নিষ্ঠুর উপনিবেশবাদী শাসক গোষ্ঠী ও কিউবান বিপ্লবীদের অত্যন্ত মানবতাবাদী হিসেবে দেখানো হয়। তোমরা বুঝতেই পারছো যে স্পেন এবং আমেরিকার মধ্যে যে স্নায়ুযুদ্ধ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো সংবাদপত্রের সেসব প্রোপাগান্ডা সংবাদ পাঠের ফলে আমেরিকান জনগণের মনে কিউবান বিপ্লবীদের জন্য সহানুভূতি জেগে ওঠে। একসময় মার্কিন সমাজ থেকেই কিউবার স্পেনের অমানবিক কার্যকলাপ বন্ধের জন্য আমেরিকান হস্তক্ষেপের দাবি উঠতে থাকে। কিউবার গোলযোগ দ্রুত নিরসনের জন্য আমেরিকা স্পেনকে বারবার চাপ দিতে থাকে। স্পেন নির্মমভাবে কিউবান বিপ্লবীদের দমনে ব্যর্থ হয়ে অবশেষে মীমাংসার প্রস্তাব দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বিপ্লবীরা কিউবার স্বাধীনতা ছাড়া আর কিছুই মেনে নিতে অস্বীকৃতি জানান। কিউবায় আমেরিকার পুঁজিপতিরা সুগার মিল ও খনিগুলোতে প্রচুর বিনিয়োগ করছিল। কিন্তু কিউবান বিপ্লবীদের গেরিলা যুদ্ধনীতির কারণে আমেরিকার এই একচেটিয়া বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হতে থাকে। ধারণা করা হয় কিউবায় এই গোলযোগের কারণে আমেরিকার $50 মিলিয়ন মতো আর্থিক ক্ষতি সাধিত হয়। আমেরিকার প্রেসিডেন্ট ম্যাককিনলি যুদ্ধ এড়িয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে কিউবায় এই সমস্যার সমাধান করতে আগ্রহী ছিলেন। কিন্তু কিছু ঘটনা আর প্রেসিডেন্টকে আর এই পথে সন্তুষ্ট থাকতে দেয়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1898 সালের ফেব্রুয়ারিতে আমেরিকায় নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূত এনরিক ডি লুম তার একজন সহকর্মীকে একটি পত্র লেখেন। ডিলুমের সহকর্মী কিউবায় স্পেনের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। পত্রটি সহকর্মীর হাতে পৌঁছানোর পূর্বেই একদল কিউবান বিপ্লবী পত্রটি চুরি করে আমেরিকার হাতে হস্তান্তর করে। তোমরা বুঝতেই পারছো যে এখানে একটা স্নায়ুযুদ্ধ চলছে। তো স্প্যানিশ ভাষায় এই পত্র নিউ ইয়র্ক জার্নাল ইংরেজিতে অনুবাদ করে জনগণের সামনে উন্মুক্ত করে দেয় এবং এই পত্রে আমেরিকার প্রেসিডেন্ট ম্যাককিনলিকে একজন নিচু মনমানসিকতা সম্পন্ন, দুর্বল এবং জনগণের মতের উপর নির্ভরশীল ব্যক্তিত্বহীন রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই মার্কিন জনতা নিজেদের প্রেসিডেন্ট সম্পর্কে এমন অপমানজনক কথাবার্তা শোনার পরে খুবই ফুঁসতে থাকে এবং স্পেন আমেরিকা যুদ্ধের আমরা দ্বার প্রান্তে আমরা বলতে পারি চলে যায়। কিউবার বিপ্লবীদের সহিংস কর্মকাণ্ডে আমেরিকান পুঁজিপতিদের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে যায়। 1897 সালের ডিসেম্বরে কিউবার হাভানায় দাঙ্গা শুরু হয়। কিউবার অবস্থানরত আমেরিকান পুঁজিপতি ও তাদের সম্পদের নিরাপত্তা প্রদানের ইস্যুকে সামনে রেখে আমেরিকা রণতরী ইউএসএস মেইনকে হাভানা উপকূলে প্রেরণ করে। আর হাভানা উপকূলে পৌঁছানোর 9 দিনের মাথায় বিস্ফোরণের কারণে এই রণতরী ডুবে যায় এবং 260 জন মার্কিন নাবিক নিহত হয়। স্প্যানিশ কর্তৃপক্ষ দাবি করে যান্ত্রিক ত্রুটির জন্য রণতরী বিস্ফোরিত হয়। কিন্তু বুঝতেই পারছো যে আমেরিকা এটাকে পুঁজি করে এটাকে সামনে নিয়ে আসে। কিন্তু আমেরিকা তরি ডুবার পেছনে সম্পূর্ণভাবে স্পেনকে দায়ী করে। এটা হচ্ছে একটি পলিটিক্স, বুঝতেই পারছো তোমরা। তো স্প্যানিশ রাষ্ট্রদূত ডি লুমের পত্রের কারণে মার্কিন সমাজে যে জনরোষ সৃষ্টি হয়েছিল, রণতরী ডোবার এই ঘটনা তাতে বারুদ সংযোগ করে দেয়।
মার্কিন পার্লামেন্টে কিউবার এই গোলযোগ নিয়ে বেশ বিতর্ক হয়। অপরদিকে চলমান ঘটনাবলীর কারণে স্পেনের সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। অবশেষে স্পেন 1898 সালের 24শে এপ্রিল যুদ্ধের যথাযথ প্রস্তুতি ছাড়াই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর পরের দিন 25শে এপ্রিল আমেরিকান কংগ্রেসও স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তোমরা বুঝতেই পারছ যুদ্ধ শুরু হয়ে গেছে। কয়েকটি ফ্রন্টে যুদ্ধটা সংঘটিত হয়েছিল। তো তোমরা বুঝতেই পারছো যে স্পেনের বড় ভুল ছিল, তারা যুদ্ধের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার আগেই যুদ্ধ ঘোষণা করেছিল। তো আমেরিকাও যুদ্ধের জন্য তেমন প্রস্তুত ছিল না, কারণ অপ্রস্তুত ক্ষুদ্র নৌশক্তি দিয়ে স্পেন আমেরিকার বিশাল নৌবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এটি আমেরিকার চিন্তায়ও ছিল না। মে মাসের প্রথম দিনেই কমোডোর জর্জ ডেভির নেতৃত্বে আমেরিকান নৌবাহিনীর ফিলিপিন্সের ম্যানিলায় অপ্রস্তুত স্প্যানিশ নৌবহরের উপর প্রথম আঘাত হানে। সকালবেলার এই হামলায় আমেরিকান নৌবাহিনী খুব সহজেই স্প্যানিশ নৌবহরকে পরাজিত করে ফেলে। স্পেনের প্রতিটি জাহাজকেই হয় আটক করা হয়, নয়তো বোমা মেরে উড়িয়ে ডুবিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, এ দফায় আমেরিকার কোনো সৈন্য এতে মারা যায়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছ যে কিভাবে যুদ্ধটা সংঘটিত হচ্ছে। তো ম্যানিলা উপসাগর দখল করার পর মার্কিন সেনাবাহিনী পুরো ম্যানিলা দখল করার জন্য অভিযান শুরু করে। জুলাই মাসের শেষ নাগাদ আমেরিকান সৈন্যরা ফিলিপিন্সে প্রবেশ করে এবং 13 আগস্ট 11,000 সৈন্যসহ মার্কিন মেজর জেনারেল ওয়েসলে ম্যারিট পুরো ম্যানিলা দখল করে নেয়। তোমরা বুঝতেই পারছো যে যুদ্ধটা কোন পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি ব্যাপার না বললেই নয়। কিউবার মতো ফিলিপিন্সেও স্পেন বিরোধী আন্দোলনের মুখোমুখি হয়েছিল, তাই ফিলিপিন্সের বিদ্রোহীরা আমেরিকার আক্রমণকে স্বাগত জানায়। কিউবা ফ্রন্টে অ্যাডমিরাল প্যাসকেল কারভেরার নেতৃত্বে স্পেনের নৌবহর কিউবার সান্তিয়াগো সাগরে আমেরিকান নৌবাহিনীর আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু স্পেনের সব প্রচেষ্টার ব্যর্থতায় পর্যবসিত হয়। কমোডর উইনফিল্ড স্কটের নেতৃত্বে আমেরিকান নৌবাহিনী সান্তিয়াগো সহ কিউবার প্রধান বন্দরগুলো দখল করে নেয়। জুলাই মাসের প্রথম দিন থেকে আমেরিকার স্থলবাহিনী সান্তিয়াগো শহরের উত্তর দিক থেকে আক্রমণ শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছ স্পেন এবং আমেরিকা কিভাবে নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ছে, এবং আমরা দেখছি বারবার যে আমেরিকা স্পেনের তুলনায় সব ক্ষেত্রে মোটামুটিভাবে ভালো অবস্থান করছে। কিছু খণ্ড খণ্ড যুদ্ধের পর আমেরিকা স্প্যানিশদের সান্তিয়াগোর পার্বত্য এলাকা থেকে পিছু হটতে বাধ্য করে, কিন্তু স্প্যানিশরা আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সমর্থ হয়। 17 জুলাই এ সান্তিয়াগোর পতন হয়। আমেরিকার যেসব ইউনিট স্পেনের মধ্যে লড়াই করছিল তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল রাফ রাইডার্স। এই ইউনিটের নেতা ছিলেন আমেরিকার অত্যন্ত জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একজন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট। তোমরা নিশ্চয়ই নাম জেনে থাকবে। আমেরিকার অত্যন্ত শক্তিশালী এবং স্বনামধন্য একজন এবং বিখ্যাত একজন রাজনীতিবিদ, রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট, যিনি পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। তো রাফ রাইডার্স গঠিত হয়েছিল মূলত আমেরিকান আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্য, খনি শ্রমিক, পোলো খেলোয়াড়, কাউবয় ও কলেজ অ্যাথলেটদের মতো স্বেচ্ছাসেবীদের নিয়ে। দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধে রাফ রাইডার্স চমৎকার ভূমিকা পালন করে। প্রথম যুদ্ধটির নাম ছিল লা গোসিমার যুদ্ধ, যেটিতে স্প্যানিশদের বিতাড়িত করা হয়। এটি সংঘটিত হয় 24 জুন। আর দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1 জুলাই, যেটিকে রুজভেল্ট বর্ণনা করেছিলেন জীবনের গুরুত্বপূর্ণ দিন হিসেবে। সান জুয়ান পাহাড়ের সেই যুদ্ধ আমেরিকার ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। রাফ রাইডার্সের সৈন্যরা দুর্ধর্ষ গতিতে আক্রমণ করে সান জুয়ান পাহাড়ের স্প্যানিশ সৈন্যদের প্রতিরোধব্যূহ লণ্ডভণ্ড করে দেয়। আমেরিকার গণমাধ্যম রুজভেল্ট ও তার ইউনিটের প্রশংসাসূচক বিভিন্ন প্রতিবেদন ছাপা হয়।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে স্পেন এবং আমেরিকার যে যুদ্ধ সেটা কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সমস্ত যুদ্ধে আমরা দেখছি যে আমেরিকা তার সুবিধাজনক অবস্থায় পৌঁছেছে, অবস্থানটা ধরে রাখতে পারছে। তো 17 জুলাই সান্তিয়াগোর পতনের পরই স্পেন আমেরিকার কাছে পরাজয় স্বীকার করে নেয়। 1898 সালের শীতের শেষের দিকে স্পেন এবং আমেরিকার প্রতিনিধিরা ফ্রান্সের প্যারিসে আলোচনার টেবিলে বসে, যেখানে দুই পক্ষের মাঝে চুক্তি হয়। তো মূলত এই চুক্তির মাধ্যমেই এই যুদ্ধটা পরিসমাপ্তি ঘটে। তো চুক্তি অনুসারে স্পেন কিউবাকে স্বাধীনতা দিয়ে দেয় এবং পুয়ের্তো রিকো ও গুয়াম দ্বীপপুঞ্জ আমেরিকার কাছে হস্তান্তর করে। $20 মিলিয়ন বিনিময়ে ফিলিপিন্সকেও আমেরিকার কাছে হস্তান্তর করা হয়। তবে কিউবাকে স্বাধীনতা দেওয়া হলেও কিউবার কোনো প্রতিনিধিকে প্যারিসে ডাকা হয়নি। তোমরা বুঝতেই পারছো যে যেহেতু এই যুদ্ধে আমেরিকা জয়ী হয় এবং আমেরিকাকে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল এই যুদ্ধের পরিসমাপ্তিতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাধীনতার পর কিউবার নতুন প্রণীত সংবিধানে আমেরিকা নিজেদের প্রভাব খাটায়। তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে বিশ্ব রাজনীতির অংশ। কুখ্যাত প্লেট সংশোধনীর দ্বারা কিউবাকে কার্যত আমেরিকার উপর নির্ভরশীল করে ফেলা হয় এবং এই সংশোধনীর দ্বারা আমেরিকা কিউবায় কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক হস্তক্ষেপ করার অধিকার লাভ করে। এছাড়াও এ চুক্তির ফলে আমেরিকা কিউবার গুয়ান্তানামো বে ইজারা নিতে সমর্থ হয়। মোট কথা হচ্ছে যে কিউবার যে স্বাধীনতা প্রকৃতপক্ষে সেই স্বাধীনতা কিন্তু তারা পায়নি, বরং তাদের যে একটি পক্ষ থেকে বরং আরেক পক্ষের অধীনে হয়েছে। মূল যে স্বাধীনতা সেই স্বাধীনতা কিন্তু তারা সেভাবে ভোগ করতে পারেনি। ফিলিপিন্সে বিপ্লবীরাও স্বাধীনতার জন্য স্পেনের বিরুদ্ধে সংগ্রাম করলেও যুদ্ধের পরে আমেরিকার আধিপত্যের কাছে অসহায় হয়ে পড়ে। এই যুদ্ধের ফলে তাদের শাসকের পরিবর্তন হয় মাত্র, স্পেনের বদলে আমেরিকা প্রতিস্থাপিত হয়। তাই তাদের যুদ্ধের পর প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য আবার নতুন করে আমেরিকান সাম্রাজ্যবাদের বিপক্ষে সংগ্রামে অবতীর্ণ হতে হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো যে যে উদ্দেশ্য নিয়ে আমেরিকা মূলত তাদের বিশ্বে নিজেদেরকে গৌরবোজ্জ্বল বা সুপার পাওয়ার হিসেবে পরিচিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই যুদ্ধের বিজয়ের মাধ্যমে। এই যুদ্ধের ফলে আগের আমেরিকা ও পরের আমেরিকা পররাষ্ট্রনীতির মধ্যে ব্যাপক পার্থক্য সূচিত হয়। যুদ্ধের পূর্বে আমেরিকা পরিচিত ছিল এমন একটি দেশ হিসেবে যারা ইউরোপ ও বিশ্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন। মনরো ডক্ট্রিনের কথা তোমরা অনেকেই জানো। সেই যে বিচ্ছিন্নতাবাদী নীতি, সেই বিচ্ছিন্নতাবাদী নীতি হিসেবে বিচ্ছিন্নতাবাদী দেশ হিসেবেই আমেরিকা বিশ্বে পরিচিত ছিল। কিন্তু এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়। অপরদিকে উপনিবেশ হারিয়ে স্পেন নিজেদের দেশের অভ্যন্তরে দৃষ্টি নিবদ্ধ করে, যা পরবর্তীতে স্পেনের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিপ্লব সাধিত হয়। এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা, তোমরা বুঝতে পারছো যে আমেরিকা আজকের পৃথিবীতে যে আগ্রাসী সুপার পাওয়ার হিসেবে পরিণত হয়েছে, পরিচিতি পাচ্ছে। মূলত এই যুদ্ধে যদি পরাজিত হতো হয়তোবা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি নাও হতে পারত। মূলত এই যুদ্ধের বিজয় এবং এটা তৎকালীন সময়ে একটি শক্তিশালী স্পেনের বিরুদ্ধে এটা আমেরিকার রাজনীতিবিদদের নতুন করে ভাবিয়েছে এবং পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছে। ফলে আমেরিকা তাদের দেশের শক্তি পৃথিবীতে দেখানোর সুযোগ পেয়েছে এবং তারা সেটা করতে পেরেছে। মূলত এই যুদ্ধই আমেরিকাকে অনেক বেশি সাহস জুগিয়েছে, আমেরিকার জনগণকে সাহস জুগিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামী ক্লাসে তোমাদের সাথে কোনো নতুন ইস্যু নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। এই দেশের এই বৈশ্বিক মহামারীর সময়ে তোমরা নিজেদেরকে সুরক্ষিত করো, ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আজকের মতো এখানে রাখছি। আবারও তোমাদের সাথে কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে
এবং যখনই কলেজ খুলবে আমরা কিন্তু এগুলো নিয়ে তোমাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করছি এগুলোতে ছোটখাটো কোনো ত্রুটি থাকলে বা তোমাদের কোথাও বুঝতে সমস্যা থাকলে আমাকে জানাবে। ক্লাসে এসে আমরা অবশ্যই চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আবার নতুন করে বুঝিয়ে দিতে বা শেয়ার করতে। তোমরা সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।